আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম আপনাদেরকে যে আসলে আমাদের কোন অধ্যায়গুলো পড়তে হবে ভালো করে, কোন অধ্যায়গুলো একটু লেস ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম। তো আজকের এই ক্লাসে আমরা হচ্ছে অধ্যায় ভিত্তিক যে সকল এমসিকিউ আমাদের পরীক্ষার মতো আসার মতো সেগুলো নিয়ে আলোচনা করবো। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, ফিজিক্সের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো হচ্ছে যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর মাত্রা এবং একক। এই মাত্রা এবং একক থেকে আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, তো মাত্রা এবং একক থেকে আপনারা মিনিমাম আপনাদের পরীক্ষায় দুইটা কোশ্চেন পেতে পারেন। সো যতগুলো রাশি আছে তাদের মাত্রা এবং এককগুলো খুব ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। তো চলুন আমরা একটু ওয়ান বাই ওয়ান আলোচনা করি। প্রথম কোশ্চেনটা স্যার এটা গতি অধ্যায় থেকে নেওয়া। প্রথম কোশ্চেনটা হচ্ছে গতি অধ্যায় থেকে নেয়া। আচ্ছা, এখানে কি বলা হয়েছে সেটা একটু দেখেন, যে সমবেগে চলমান সাইকেলের চাকার গতি, সাইকেলের চাকার গতি কোন ধরনের গতি? আচ্ছা, সাইকেলের যে চাকা সেটা কেমনে ঘুরে বলেন তো স্যার? এরকম না, সমবেগে যেহেতু সে চলতেছে, সমবেগে চলতেছে তার মানে কি একই বেগে এই সাইকেলের চাকাটা ঘুরতেছে। যখন কোনো একটা বস্তু একই বেগে ঘুরতে থাকবে, দ্যাট মিনস তার মানে কি বোঝায় জানেন? মানে সে ধরেন এই জায়গা থেকে যদি ঘোরা শুরু করে তাহলে একটা নির্দিষ্ট সময় পরে আবার ঠিক এই জায়গায় আসবে, মানে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট ডিস্টেন্স সে অতিক্রম করবে। আর এই ধরনের গতিটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। আপনাদের গতির অধ্যায়ের মধ্যে গতির অনেকগুলা টাইপস আছে, আপনারা সকলে জানেন। কি কি টাইপস আছে স্যার একটু যদি বলি আমি, দেখেন আমরা একটু এই এমসিকিউর আলোকে যা যা তথ্য আছে একটু জেনে নিই। সেখানে আপনারা দেখতে পারবেন যে সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। আচ্ছা, তারপরে আছে স্যার সেখানে চলন গতি, তারপরে আছে কি স্যার ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি। এরপর আছে স্যার সরল স্পন্দন গতি, এন্ড লাস্টে আছে হচ্ছে পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। আপনারা আমাকে একটু বলেন তো স্যার এই সবগুলা গতি সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা, বলেন, কথা বলেন আছে? না স্যার, সবগুলি সম্বন্ধে নাই। আচ্ছা, আমার ক্লাস করতে গেলে অবশ্যই আপনাদেরকে একটু কথা বলতে হবে, একটু অ্যাক্টিভ থাকবে যাতে আমার সাথে আপনাদের মানে যোগাযোগটা ভালো থাকে আর কি। হ্যাঁ, এটা একটু চেষ্টা করবেন সবাই। তো প্রথমত আমি আবার বলতেছি, তাহলে ভালো করে খেয়াল করেন। সরল রেখিক গতিতে আমরা বুঝি যে কোনো একটা বস্তুর গতিপথ যদি একটা সরল রেখার মতো হয়, মানে সে যদি একটা সরল রেখা পথে চলে, সেটা হচ্ছে একটা সরল রৈখিক গতি। আর চলন গতি হচ্ছে কোনো বস্তুর সকল কণা যদি একই সময়ে একই দিকে ধাবিত হয়। ঠিক আছে, মনে করেন সবাই একই সময়ে একই দিকে যাচ্ছে, দেখেন সবার ডিরেকশন কোন দিকে? একদিকে। তখন এই গতিটাকে আমরা বলি চলন গতি। তারপরে গুণন গতি, এটা আমরা সবাই বুঝি, ট্রেনের পাকার যে গতিটা আছে। গুণন তো বুঝেনি, কোন একটা নির্দিষ্ট বিন্দুরে কেন্দ্র করে সে ঘুরতে থাকবে। ঠিক আছে, তাহলে কোন একটা বস্তু যদি এরকম একটা বৃত্তাকার পথে কোন একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন সেই গতিটাকে আমরা গুণন গতি বলতে পারি। এক্ষেত্রে সময় সমান হইতে পারে, নাও হইতে পারে, কোনো ফ্যাক্ট না, ঘুরলেই হয়েছে। কোনো বস্তু যদি ঘুরে সেই গতিটাই গুণন গতি। আর স্পন্দন গতিটা হচ্ছে আমরা যদি কোনো একটা দোলনায় চড়ি, সেই দোলনার যে গতিটা আছে সেই দোলনার গতিটা হচ্ছে সরল স্পন্দন গতি। কিভাবে? দেখেন, আপনি যদি কোনো একটা বস্তুকে এখানে বেঁধে এই দিকে টান দিয়ে ছেড়ে দেন তাহলে সে কিন্তু ক্রমাগত এইভাবে দুলতে থাকবে। সে কি করতেছে? একবার যাচ্ছে এই দিকে, আরেকবার যাচ্ছে তার বিপরীত দিকে। তাহলে তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে ধাবিত হচ্ছে, বাকি অর্ধেক সময়টা তার বিপরীত দিকে ধাবিত হচ্ছে। তো কোনো বস্তুর এরকম গতিটাকে আমরা কি বলি? সরল স্পন্দন গতি বলি। আর সরল স্পন্দন গতিটা হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, আর পর্যায়বৃত্ত গতি মানে কোন একটা বস্তু যদি পর্যায় অতিক্রম করে চলে, ঠিক আছে, মানে একটা পর্যায় অতিক্রম করে যদি চলে তাহলে আপনি তাকে পর্যায়বৃত্ত গতি বলতে পারবেন। সিম্পলি একটা এক্সাম্পল দেই। কোনো বস্তু মনে করেন এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তো এটা একটা ফিক্সড একটা বিন্দু মনে করেন। আপনি ঘড়ির কাঁটার যে গতিটা আছে সেটাকে একটা পর্যাবৃত্ত গতি বলতে পারেন। যে মনে করেন সেকেন্ডের যে কাঁটাটা আছে, সেকেন্ডের কাঁটাটা দেখবেন আপনি প্রতি 60 সেকেন্ড পর পরই এই 12টার যে গড় আছে না এটাকে স্পর্শ করে। তাহলে প্রতি 60 সেকেন্ড পর পরই সে কি করে এইভাবে ঘুরে এই বিন্দু দিয়ে যাচ্ছে। আবার 60 সেকেন্ড, তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যদি কেউ অতিক্রম করে তখন সেটাকে আমরা কি বলতে পারবো স্যার? তখন সেই গতিটাকে আমরা বলতে পারবো পর্যায়বৃত্ত গতি।
আশা করি বুঝতে পারছেন, না সমস্যা আছে? সমস্যা নেই স্যার। ঠিক আছে, তাহলে আমরা এই যে সমবেগে চলমান সাইকেলের চাকার যে গতিটা আছে, সাইকেলের চাকাটা তো নর্মালি ঘুরতেছে, এটা গুণন। তো যদি বলতো যে সাইকেলের চাকার গতি কোন ধরনের গতি, তাহলে আপনারা দিতেন ঘূর্ণন গতি। কিন্তু যখনই তার আগে লেখা আছে সমবেগ, তখনই এই ঘূর্ণন গতিটা হয়ে গেছে কি স্যার? পর্যায়বৃত্ত। ধরেন একটা ফ্যানের পাখা ঘুরতেছে, এটা ঘূর্ণন। কিন্তু যখন তার প্রতিটা ঘূর্ণনের জন্য সমান সময় লাগতেছে, তখন বুঝবেন সেই গুণনটা হয়ে যাবে পর্যায়বৃত্ত গতি। তো বুঝতে পারছেন আশা করি গুণনের মধ্যে পার্থক্য, গুণন এবং পর্যায়বৃত্তের মধ্যে পার্থক্য, তারপর সরল স্পন্দন গতি। আশা করি এগুলা ক্লিয়ার আপনাদের। এরপরে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ কোন ধরনের গতি? অর্থাৎ হৃৎপিণ্ডটা আমাদের কি হয়, আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি, তাই না? তো এই যে যখন নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস ছাড়তেছেন, অথবা আমাদের সারা শরীরের যে ব্লাড সার্কুলেশনটা আছে, এই ব্লাড সার্কুলেশনটা টোটালি হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের উপর নির্ভরশীল, তাই না? এই সংকোচন প্রসারণের মাধ্যমে আপনার সারা দেহে ব্লাডটা সার্কুলেশন হচ্ছে। কথা ক্লিয়ার? এখন দেখেন, সারা দেহ থেকে যখন রক্তটা আসে, তখন আপনার হৃৎপিণ্ডটা প্রসারিত হচ্ছে, আর যখন চলে যাচ্ছে তখন সে সংকুচিত হয়ে যাচ্ছে। তো এই যে ডায়াস্টুল এবং সিস্টুল যে অবস্থাটা, তো এই যে দেখেন, একবার সংকুচিত একবার প্রসারিত, এবং এতে তার কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে। তো যেহেতু একটা নির্দিষ্ট সময় লাগে, সেক্ষেত্রে আমরা এই ধরনের গতিটিকে কি বলতে পারি স্যার বলেন তো? পর্যায়বৃত্ত গতি বলতে পারি। এটা কখনোই সরলরেখিক গতি না, এটা কখনোই চলন গতি না, এটা কখনোই কৌণিক গতি না, এটা কোন ধরনের গতি? পর্যায়বৃত্ত গতি। কি বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন করব। নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা রাখে? একটু আনসারটা দিবেন। বর কি মুখ্য ভূমিকা রাখে, নাকি ওজন, নাকি ঘর্ষণ, নাকি গতি? কোনটা বলেন দেখি, আপনাদের কেমন আইডিয়া? গতি। সবাই একটু বলেন। গতি। আচ্ছা, তারপরে আরো কেউ আছেন? সবাই বলতেছে গতি না। আচ্ছা, ঠিক আছে, একটা স্যার এক্সাম্পল দিই। শুনেন, আপনাকে তাহলে পিচ্ছিল একটা রাস্তায় অনেক দ্রুত গতিতে যাইতে বললো, আপনি যেতে পারবেন? বলেন। একটা পিচ্ছিল রাস্তা, সেই পিচ্ছিল রাস্তায় আপনাকে অনেক দ্রুত গতিতে যেতে বললো, আপনি কি যেতে পারবেন কিনা? না পিছলা খেয়ে পড়ে যাবেন, কোনটা? স্যার ঘর্ষণ। ঠিক আছে, বুঝছেন? সো আমরা কোন একটা পিচ্ছিল রাস্তায় যখন হেঁটে যাই, বা যে কোনো রাস্তায় যখন আপনি হেঁটে যাচ্ছেন, তখন আপনার পায়ের পৃষ্ঠের সাথে রাস্তার পৃষ্ঠের একটা ঘর্ষণ বল তৈরি হয়। ঠিক আছে? দেখবেন রাস্তাটা একটু এবড়ো থেবড়ো থাকে, অমসৃণ থাকে। কেন স্যার? কারণ যাতে সেখানে ঘর্ষণ বল তৈরি হইতে পারে। কারণ ঘর্ষণ বল তৈরি না হইলে আপনি ওই রাস্তা দিয়া নিরাপদে হেঁটে যেতে পারবেন না, বা গাড়িও চালাতে পারবেন না। এখন আপনার বাসার যে টাইলসটা আছে, এই টাইলসটা খুলে যদি আপনি রাস্তায় লাগাই দেন, তাহলে দিনে কয়টা অ্যাক্সিডেন্ট হবে বলেন তো? চলতে পারবেন নিরাপদে? কখনোই না, কারণ টাইলসের মধ্যে ঘর্ষণ বল কিন্তু খুবই কম। ওকে, আমরা নিরাপদে চলতে পারি, নিরাপদ ভ্রমণের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখে স্যার এই ঘর্ষণ বল। তো এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছেন। নিচের কোনটা স্কেলার রাশি? আচ্ছা, আপনার রাশি সম্পর্কে তো জানেন নাকি? রাশি কারে কয় বলেন তো? বলেন, রাশি কাকে বলে? কথা বলে না। রাশিটা কাকে বলে? আপনারা যদি কথা না বলেন তাহলে কি হবে? যদি বলেন যে পারি, মানে একটা বিষয় পারেন, বলবেন পারি, আর যদি না পারেন ঠিক আছে, পারি না, সমস্যা নেই তো। আমার কথা কি শুনতেছেন সবাই? হ্যালো? কিন্তু আপনারা কথা বলতেছেন না, এটার মানে আমি এটা বুঝতেছি না। দেখেন, আমরা প্রধানত রাশি কাকে বলে? এই মহাবিশ্বে যা কিছু পরিমাপযোগ্য, যাকে আপনি পরিমাপ করতে পারেন, সেটা একটা রাশি। ঠিক আছে, আপনি দূরত্ব পরিমাপ করতে পারেন, দূরত্ব একটা রাশি। আপনি আপনার ওজন পরিমাপ করতে পারেন, বরকে পরিমাপ করতে পারেন। তো বড়ই ওজন, এগুলো একটা রাশি, তাই না? এখন এই রাশিকে আবার দিকের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। স্কেলার মানে এটা মাপতে বা এটা পরিমাপ করতে আপনার দিকের প্রয়োজন হয় না, শুধু মানটা থাকলেই এনাফ।
আর এটা পরিমাপ করতে আপনার একই সাথে মানেরও প্রয়োজন আছে, পাশাপাশি দিকেরও প্রয়োজন আছে। তাহলে মান এবং দিক দ্বারা যে সকল রাশিকে পরিমাপ করা যায় তারা হচ্ছে ভেক্টর। ওকে, এখন কোনগুলা স্কেলার রাশি কোনগুলা ভেক্টর রাশি, আমি এখানে কিছু স্কেলার রাশিগুলা বলতেছি। দেখেন কিছু স্কেলার রাশি আছে। কি কি স্কেলার রাশি আছে? স্কেলার রাশিগুলা হচ্ছে দৈর্ঘ্য, দূরত্ব, দ্রুতি, সময়, তাপমাত্রা, বর, কাজ, ঠিক আছে, ইত্যাদি। ওকে, এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর যদি ভেক্টরের কথা বলেন, এই রাশি থেকে আপনারা একটা এমসিকিউ পাবেন, 100% শিওর থাকে। ভেক্টর রাশি কোনগুলা? ভেক্টর রাশি হচ্ছে সরণ, ওজন, ত্বরণ, মন্দন, বেগ, প্রাবল্য, তীব্রতা, ঠিক আছে, অনেক কিছু আছে। সেগুলো হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি। ওকে, তাহলে এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর। সেখানে দেখেন আমাদের যে সকল রাশি বলতেছি কি কি আছে, নিচে কোনটা স্কেলার রাশির কথা বলছে, যে কোনটা আসলে স্কেলার। তো এখানে বল, বল কখনোই স্কেলার না, বল হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, বল হচ্ছে কি স্যার একটা ভেক্টর, কারণ আপনি কোন দিকে বল প্রয়োগ করতেছেন সেটা প্রয়োজন। সরণ, সরণটা একটা ভেক্টর, এখানে লিখে আছে যে প্রথমে লিখছি সরণ। তারপর ওজন, ওজনটা একটা ভেক্টর রাশি, ওজনটা কিন্তু আপনার স্কেলার নয়। তাহলে স্কেলার কোনটা? এই যে চাপ, চাপ হচ্ছে একটা স্কেলার রাশি, চাপ হচ্ছে কি একটা স্কেলার রাশি। ঠিক আছে, বুঝছি। জি স্যার। স্যার বুঝছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে বলছে এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরালে তার সরণ কত হবে? সরণ বলছে। আচ্ছা, আপনি একটু আমাকে বলেন যে সরণ, আচ্ছা এই অঙ্কটা দেখি। 100 মিটার ব্যাসার্ধের, সে মনে করেন এখান থেকে যাত্রাটা শুরু করছে। ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করে কয়টা পাক দিয়েছে স্যার? আড়াইটা পাক দিছে। টোটাল কয়টা পাক দিছে বলেন তো? টোটাল আড়াইটা পাক দিছে। আচ্ছা, আড়াইবার গেছে। তাহলে ধরেন সে এখান থেকে যে যাত্রা শুরু করে এক পাক দেয়, তাহলে ঘুরে ঘুরে কিন্তু এখানে আসবে। আরেকটা পাক দিলে এখানে আসলো, আর অর্ধেক পাক যদি দেয় তাহলে অর্ধেক মনে করেন এই পর্যন্ত আসলো। ঠিক আছে, এই পর্যন্ত আসে। কথা ক্লিয়ার? এখন খেয়াল করে, এটা ধরেন একটা বৃত্তাকার, যত বলছে বৃত্তাকার মাঠ হচ্ছে ঘুরতেছে বা বৃত্তাকার পথে, তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি বলেন এটা হচ্ছে তার ব্যাসার্ধ আর। কথা ক্লিয়ার? আর এই ব্যাসার্ধটা কত বলছে স্যার? এই যে 100 মিটার, 100 মিটার ব্যাসার্ধ। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই স্যার, যে আপনারা সরণ আর দূরত্ব এটার মধ্যে পার্থক্য বুঝেন? সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য বোঝেন কিনা বলেন? কথা বলেন না। সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য বোঝেন? জি না স্যার, স্যার আচ্ছা, ভালোভাবে বুঝি না। চলেন দেখে আলোচনা করা যাক। আমরা তাহলে একটু হচ্ছে সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্যটা বুঝি। সরণ এবং দূরত্ব, দেখেন সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি। আমি একটা এক্সাম্পলের সাহায্যে বুঝাই দিই আপনাদেরকে। আর দূরত্বটা হচ্ছে একটা স্কেলার, দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে স্বর্ণেরটা বুঝি আর দূরত্বটা বুঝি। সাপোজ মনে করেন কোন একজন ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করছে। ঠিক আছে, সে এখান থেকে এই পর্যন্ত গেছে, বি বিন্দুতে এখানে আসছে, তারপর বি থেকে এখানে গেছে, সিতে গেছে। কারণ এখানে সে গেছে 100 মিটার, তারপরে এখানে গেছে সে মনে করেন, এখান থেকে এ পর্যন্ত গেছে মনে করেন 12, এখান থেকে এ পর্যন্ত গেছে সে 5। ঠিক আছে, তাহলে এখানে আপনাকে যদি কোশ্চেন করা হয় যে এখানে দূরত্ব কত, দূরত্ব মানে হচ্ছে তার মোট অতিক্রান্ত পথ, সে যতটুকু পথ গেছে, হাইটাও যেতে পারে, দূর পারেও যেতে পারে, গুড়া দূরে যেতে পারে, মানে সে যতটুকু পথ অতিক্রম করছে এটা হচ্ছে তার দূরত্ব।
তাহলে সে যদি এখান থেকে যাত্রা শুরু করে, তাহলে এখান থেকে এই পর্যন্ত গেল, তারপর এখান থেকে এই পর্যন্ত গেল, এই যে টোটাল যে তার পথটা আছে, এই পথটাই হচ্ছে কি স্যার তার দূরত্ব। তাহলে দূরত্ব যদি বলি, তাহলে 12 মিটার আর 5 মিটার কত হইলো স্যার? 17। এই 12 আর 5 যোগ করলে কত হচ্ছে স্যার? 17 মিটার। এই 17 মিটার হচ্ছে স্যার তার দূরত্ব। ঠিক আছে, 17 মিটারটা কি স্যার তার দূরত্ব। ঠিক আছে। আচ্ছা, কিন্তু যখনই আমি বলবো সরণ, সরণ মানে হচ্ছে তার আদি বিন্দু থেকে, তার আদি বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী যে সরলরৈখিক পার্থক্যটা আছে, এই সরলরৈখিক পার্থক্যটাকে বলা হয় সরণ। তাহলে দেখেন, এখান থেকে যে যাত্রা শুরু করছে, তার মানে এটা তার আদি বিন্দু, এখানে যে এসে থামছে, তার মানে এটা তার শেষ বিন্দু। এটার মধ্যবর্তী যে সরলরৈখিক পার্থক্যটা আছে, এটা হচ্ছে স্যার সরণ। ঠিক আছে। তাহলে এখানে সরণ বললে এই যে 12 5 যোগ করে দেবে, সেটা এরকম না। তো সরণ কি হবে? আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী যে সরলরেখিক পার্থক্যটা থাকবে, সেটা হবে সরণ। আর এই টোটাল পথটা যেটা আছে, এটা তার দূরত্ব। বুঝতে পারছি? এই ক্ষেত্রে সরণ বের করতে গেলে এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে, আর সেক্ষেত্রে এটা হবে 13। এই যে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার 144, আর হচ্ছে 25, 169 রুট ওভার করলে আসে 13। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এখন আসেন এটা সলভ করতে পারবেন। তাহলে এখানে কি বলছে? তাহলে আপনি যদি এখানে সরণের কথা বলেন, তাহলে এটা তার আদি বিন্দু, এখান থেকে সে যাত্রা শুরু করছে, আর থামছে এসে কোথায়? এই জায়গায়। তাহলে যদি সরণ বলে, সরণ মানে হচ্ছে একদম একটা স্ট্রেট লাইন ডিফারেন্স। এই যে এটা হচ্ছে তার সরলরৈখিক দূরত্ব। ঠিক আছে, তা এইটুকুই কিন্তু হচ্ছে তার সরণ। এখন যদি আপনি চিন্তা করেন যে 2.5 পাক ঘুরছে, তাহলে 1 পাকে ঘুরলে 1 বার পরিধি যায়, 2 পাক ঘুরলে 2 বার পরিধি যায়, 3 পাকে তার অর্ধেক পরিধি যায়, এইভাবে যদি ক্যালকুলেশন করেন, তাহলে আপনি নিশ্চিত ভুল। আর ভুল আনসারটাই হচ্ছে এটা। এমসিকিউ এর ক্ষেত্রে ভর্তি পরীক্ষার মধ্যে ভুল আনসারটা প্রথমত বেশি দেওয়া থাকে, ক নম্বরে। আচ্ছা, তো সরণটা হবে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা কি বৃত্তের ব্যাস ইন্ডিকেট করে। তাহলে ব্যাসার্ধ যদি হয় 100, বলেন তো ব্যাস কত হবে? এটা বলতে হবে। ব্যাস যদি 100, ব্যাসার্ধ যদি 100 হয়, ব্যাস কত হবে বলেন 200 তো? 200 হবে। 200 200 হবে। তাহলে এখানে সরণটা হচ্ছে আমাদের 200 মিটার। কয় নাম্বার আছে? গ নম্বর, এটা আনসার। বুঝছি না বুঝি নাই? জি স্যার। জি স্যার স্যার বুঝছি। আচ্ছা, তারপরে একটা, এখন আমরা কিছু গণিতের ম্যাথ সলভ করি। একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, স্থির অবস্থান বললেই তার আদি বেগ কত? 0। যাত্রা শুরু করে 5 সেকেন্ড পরে 20 ms−1 বেগ অর্জন করলো। পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? ভালো করে বুঝেন কি কি তথ্য দেওয়া আছে। প্রথমে বলছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার মানে তার আদি বেগটা হচ্ছে 0। 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে তার, দেখেন সময় তাহলে কত? 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে তার বেগটা কত পাইছেন আপনি? 20 পাইছেন। ঠিক আছে, তাহলে পরবর্তী কত 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? এখানে প্রশ্নটা একটু ইনকমপ্লিট আছে, কমপ্লিট না, কিছু তথ্যের ঘাটতি আছে এই জায়গায়। যে পরবর্তী 10 সেকেন্ড যে বস্তুটা চলতেছে, বস্তুটা কি আগের মতো করে চলতেছে কিনা, মানে তার আগে যে ত্বরণটা ছিল সেই ত্বরণে এসে কি চলতেছে কিনা। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে বস্তুটা কি সমবেগে চলতেছে কিনা। যদি এখানে কোশ্চেনটা একটু ইনক্লুডেড, আমি এই কারণে বললাম, যদি এখানে বলতো আহ বস্তুটি যদি পরবর্তী 10 সেকেন্ড সমবেগে চলে, কোন বেগে? সমবেগে। সমবেগে চললে অতিক্রান্ত দূরত্ব কত, এরকম একটা টার্ম বলতে পারতো। আর আগে যেমনি চলতেছে ঠিক ওইভাবেই যদি আপনি দূরত্বটা কাউন্ট করতে চান, সেটা আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়। ঠিক আছে, তো প্রশ্নটা বলছেন কিনা আগে এটা বলে। জি স্যার। আচ্ছা, যদি সমবেগে বলে, মানে জি যদি স্যার বস্তুটা বুঝছি। সমবেগে চলে, সমবেগ মানে কি যে 5 সেকেন্ড পরে তার বেগটা কত অর্জন হয়েছে বলেন তো? 20 হয়েছে। যদি সমবেগে বলে, তাহলে পরবর্তী 10 সেকেন্ড সময় সেই 20 ms−1 বেগেই চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আপনি যদি সরণের কথা বলেন, তাহলে কি হবে? দূরত্বের কথা বলেন, তাহলে আমরা এস সমান কি জানি? বিটি। সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয় করার সূত্র এস সমান সমান বিটি, এস ইজ ইকুয়াল টু বিটি, মাথায় রাখবেন আজীবন, এস সমান সমান বিটি। তাহলে এখানে বেগটা কত পাইছেন? এই যে 20, কতটুকু সময় যাচ্ছে? 10 সেকেন্ড। তাহলে কত হচ্ছে? 20 আর 10 গুণ করলে 200 মিটার। তাহলে এই ক্ষেত্রে আপনাদের অতিক্রান্ত দূরত্ব কত হইতো? 200। কিরে ভাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার আনসার হইতো ছোট গ।
সেক্ষেত্রে আপনার আনসারটা কোনটা? ছোট ক। যদি সমবেগে চলে তাহলে আনসার হচ্ছে এটা। ঠিক আছে, বুঝছি কিনা? জি স্যার। আচ্ছা, আর যদি সমবেগে না চলে, এই যে মনে করেন 5 সেকেন্ড পরে তার ব্যাক হয়েছে 20, তো এখানে তো একটা ত্বরণ আছে, অবশ্যই এখানে ত্বরণ কাজ করতেছিল। তাহলে যে ত্বরণটা কাজ করতেছে সেই ত্বরণেই সে যদি 10 সেকেন্ড চলে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত, তখন আমরা সেটাও বের করে দেখাই দিই। তাহলে সেই ক্ষেত্রে কি হবে আনসারটা আমাদের? সেক্ষেত্রে সূত্রফল আমরা এই যে এটা s ইজ ইকুয়াল টু qt প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র ফেলবো আমরা। ঠিক আছে, এখানে দেখেন একদম স্থির অবস্থান থেকে সে যাত্রা শুরু করছিল, 5 সেকেন্ড পরে তার ব্যাকটা হয়েছিল 20, তাহলে আপনি এখান থেকে কি পাবেন? একটা ত্বরণ পাবেন। ত্বরণ বের করার সূত্র কি? বি মাইনাস ইউ বাই টি। তাহলে শেষ বেগ 20, আদি বেগ 0, সময় 5, তার মানে 4 আসে, 4 ms ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে, ত্বরণ কত পাইছেন? 4 পাইছেন, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার পরবর্তী 10 বলছে, কিন্তু পরবর্তী 10 সেকেন্ড বলছে। ধরেন সে আগে এখান থেকে আসে, ধরেন এখান থেকে সে যাত্রা শুরু করছে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে এই পর্যন্ত আসতেছে 5 সেকেন্ড সময়। ঠিক আছে, এখানে তার ব্যাকটা ছিল 0, এখানে যায় ব্যাক হয়েছে তার 20। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আপনাকে কি বলছে যে পরবর্তী 10, তার মানে কি এখান থেকে এই 10 সেকেন্ড সময়ে তার দূরত্বটা কত, এটাই তো বলছে। তার মানে এই 10 সেকেন্ডের দূরত্বের কথা বলছে। ঠিক আছে, তাহলে আপনি যদি এইটুকু বাদ দেন, ধরেন এইটুকু বাদ দেন, এখান থেকে তো আপনি ত্বরণ পাইছেন, কত পাইছেন? এর মান পাইছেন হচ্ছে 4 ms ইনভার্স 1। এই ত্বরণে যদি চলে সে, তাহলে 10 সেকেন্ডে যে দূরত্ব বের করতে চান, এটা কিন্তু আপনার আদিবেগ। এটা কি স্যার? আপনার আদিবেগ। বুঝাইতে পারছি? এটা কি বলেন তো স্যার? আপনার আদিবেগ ধরতে হবে। তাহলে এখানে ইউ এর মান কত? 20, সময় হচ্ছে 10, প্লাস হাফ অফ এর মান হচ্ছে 5, টি এর মান 10, 10 উপর স্কয়ার। তাহলে এখানে পাচ্ছেন 200, আর এখানে পাচ্ছেন হাফ অফ 5 ইন্টু 100। এটা দিয়ে কাটেন তাহলে 50 পাবেন। তাহলে 250 মানে 450 মিটার হবে। ঠিক আছে, তাহলে আনসার আজকে এটা আসতো। বুঝছি কিনা বলেন? জি স্যার। মানে প্রশ্নটা ইনকমপ্লিট তো, সেজন্য আমি দুইটাই করে দিলাম। যদি এরকম ভাবে বলে তাহলে আনসার আমাদের এটা আসবে। আর যে সমবেগে বলে তাহলে এর সমান বিটি। এর সমান কি? বিটি। এর সমান বিটি বসাই দিবেন। তাহলে ব্যাক কত হয়েছিল? ব্যাক হয়েছিল 20, কত সেকেন্ড চলবে? 10, তাহলে এই যে 200। তো এখানে হয়তো বা এই সমবেগ কথাটাই উল্লেখ নেই আর কি। ঠিক আছে, তো সমবেগের কথাই বলছিল। আসলে এমসিকিউ এর ক্ষেত্রে এত বড় অঙ্ক কখনোই আপনাদেরকে দিবে না। ঠিক আছে, সমবেগ কথাটা এখানে উল্লেখ ছিল না আর কি। ঠিক আছে, আর দেখেন ওই আনসারটা এখানে নাই। ওকে, তো চলেন কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়? আচ্ছা, আপনারা তো মনে হয় যে মাঝখানে একটা আছে না, রিফাত একাডেমি, এর ভিডিও তো দেখছেন না? দেখেন, দেখছি। জি স্যার, দেখছি। কি মনে হয় আর ভিডিও দেখে বলুন তো, কি মনে হয়? স্যার ভালোই তো মনে হয়, স্যার তো ভালোই বোঝায় মনে হয়। আচ্ছা, আর অন্য কেউ? দেখেন, জি স্যার। আপনারা স্টুডেন্ট তো সেই জন্য দেখেন, আমি ধরেন আমার সামনে কেউ কোরআন শরীফ পড়াচ্ছে বা হাদিস বোঝাচ্ছে, তো উনি ইমাম সাহেব যেভাবে বোঝাবে আমি সেভাবে বুঝবো, কারণ আমি ওই ব্যাপারে অত একটা এক্সপার্ট না। তো এই যে রিফাত একাডেমির যে রিফাত, উনি যে বিষয়গুলো পড়াচ্ছে আপনাদেরকে, ওনার আসলে পড়ানোর ন্যূনতম যোগ্যতাও নাই। আমি ওর অনেক ইয়াগুলো দেখলাম। তা আসলে ওনার পড়ানোর ন্যূনতম যে যোগ্যতা থাকা প্রয়োজন, এই যোগ্যতাও নেই। একটা জিনিস বোঝাচ্ছে, বই দেখতেছে, পড়াচ্ছে, ভুলভাল পড়াচ্ছে। মানে ওর এসএসসি লেভেলের সায়েন্স, মানে এই সায়েন্স সাবজেক্ট গুলোতে ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, হায়ার ম্যাথ বলেন, ন্যূনতম কোনো নলেজ নাই। এরকম দেখেন, একটা শিক্ষক যদি খারাপ হয় কি জানেন, একটা ছাত্র খারাপ হলে হয়তো বা আপনাকে একটা জেনারেশন ভোগাবে। একটা ছাত্র যদি খারাপ হয়, ধরেন আমি মাধ্যমিকে ক্লাস নিই 6 থেকে 10 পর্যন্ত, তাহলে ধরেন কোন একটা ছাত্র যদি খারাপ হয় তাহলে সে সর্বোচ্চ আমাকে এই 6 থেকে 10 পর্যন্ত দাঁড়াবে বা ওই স্কুলের সুনাম টুনাম নষ্ট করবে। কিন্তু একজন শিক্ষক যদি খারাপ হয় বা শিক্ষক যদি ভুলভাল পড়ায়, তাহলে কি ক্ষতি হবে জানেন? ওই শিক্ষক যত বছর ওই স্কুলে শিক্ষকতা করবে, তত বছর যতগুলা ছাত্র এখানে পড়বে সবাইকে সে ভুল শিখাবে। ঠিক আছে, এবং এবং হচ্ছে ওই ছাত্রগুলা যখন আবার পরবর্তীতে কোথাও যাবে শিক্ষকতা করবে, তখন তারাও কিন্তু ভুল পড়াবে। তার মানে একজন শিক্ষক যদি ভুল পড়ায়, এটার ইফেক্টটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তো আপনাদেরকে আমি যখন পড়াইতে আসি, কোনো ক্লাস টাস নিতে আসি, তখন চিন্তা ভাবনা করে আসি যে আসলে কোনটা সঠিক কোনটা ভুল।
তারপরে আমি আপনাদেরকে শিখাই। আমি 6:30 থেকে স্লাইড কমপ্লিট করা শুরু করছি, তারপরে এখন আপনাদেরকে পড়াচ্ছি। ঠিক আছে? সো একজন শিক্ষককে এই জন্য আরো বেশি স্টাডি করতে হয় ছাত্রদের পড়ানোর আগে, অনেক বেশি সিনসিয়ার থাকা লাগে, সচেতন থাকা লাগে, যাতে ভুল না হয়। ভুল যদি আমি না পড়াই, আমি একটা জিনিস নাই পারতে পারি, এটা আমি তো মানুষ, আমি তো জ্ঞানের ভান্ডার না, আমার ভুল হইতেই পারে বা আমি না পারতে পারি। ঠিক আছে, আপনাকে কোশ্চেন করলে আমি পারিনি, এটা আমি পরের দিন জেনে এসে যদি আপনাকে বলি, আমার অপরাধ হবে? হবে না? অবশ্যই। ঠিক আছে, তো এই জিনিসটা শিক্ষকদের মধ্যে নাই। ঠিক আছে, তো এটা থাকা জরুরি। তো ইনার আসলেই ন্যূনতম সেন্স নাই বা ন্যূনতম জ্ঞান নাই এসএসসি লেভেলের ফিজিক্স পড়ানোর জন্য, বা কেমিস্ট্রি বা ম্যাথ বলেন বা হ্যাঁ ম্যাথ বলেন। ঠিক আছে, ইনি টোটালি বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করতেছে। উনি এই প্রশ্নটা একদিন পড়াচ্ছিলাম, একটা এই ভিডিওতে দেখছিলাম মনে হয়। তো বলেন, আপনারা যদি প্রশ্ন করি এটা যে জড়তার প্রয়োগ করা হয় কোনটি দ্বারা, বলেন তো কোনটি দ্বারা জড়তার প্রয়োগ করা হয়? আগে বলেন আমাকে জড়তা কি, বলেন, তারপর আপনি স্যার নিজের আনসার তরঙ্গ, দিয়ে যাবেন। তরঙ্গ, কি বলেন? জড়তা কোনটি দ্বারা তরঙ্গ। জড়তা প্রয়োগ করা যায়? স্যার জানি না। ঠিক আছে, গুড আনসার। আচ্ছা, জড়তা মানে হচ্ছে আলসামি, নর্মাল। স্যার জড়তা মানে কি? কাজ কাজ এই যে আপনি রিফাত একাডেমি মনে হয় বলছেন, রিফাত একাডেমি প্রথম মনে হয় এটা বলছিল না, বলের কথাই বলছিল, এটা বলছিল আর কি, বলবা স্যার ঠিক আছে। কাজ না, কাজ না। জড়তা মানে হচ্ছে আলসেমি। ঠিক আছে, ধরেন আপনি শুয়ে আছেন, আপনার মন চাচ্ছে আমি শুয়ে থাকি, তো এই যে শুয়ে আছেন, শুয়ে থাকারই যে একটা প্রবণতা, ইচ্ছা, এটাকে জড়তা বলে। কোন একটা বস্তু যে অবস্থায় আছে, সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতাটা, সেটাকে আসলে আমরা কি বলি? জড়তা বলি। জড়তা দুই ধরনের, একটা হচ্ছে গতি জড়তা, আরেকটা হচ্ছে স্থিতি জড়তা। ঠিক আছে, একটা হচ্ছে গতি জড়তা, আর একটা হচ্ছে স্থিতি জড়তা। তাহলে জড়তা আশা করি বুঝতে পারছেন। আপনি যে অবস্থায় আছেন, সে অবস্থায় থাকতে চাওয়ার যে একটা প্রবণতা, সেটাকে কি বলা হবে? জড়তা। দুই ধরনের, গতি এবং স্থিতি জড়তা। এটার প্রশ্ন আপনার পড়ছেন হয়তো বা, একটা চলন্ত বাস, বাস চলতেছে, হঠাৎ করে থামে গেছে যাত্রীগুলা সামনের দিকে, দেখেন না বাসের মাঝে মধ্যে মারামারি হয় রাস্তা, ধরেন যাত্রীগুলা দাঁড়ায় আছে, দাঁড়ানো যাত্রী আছে, ধরেন আপনার পাশে একটা মেয়ে, ধরেন আপনি দাঁড়াইছেন, ঠিক এখানে একটা মেয়ে দাঁড়ায় আছে। এখন বাসটা যখন ব্রেক করবে, আপনি অবশ্যই মেয়ের উপরে যেয়ে পড়বেন, তখন মেয়ে কি করবে? আপনার গালে একটা থাপ্পড় দিবে, তাই না? সো উনি আসলে ফিজিক্সটা জানে না বিধায় হয়তো থাপ্পড়টা আপনাকে দিবে, তাই না? সো গতি জড়তা বিষয়টা এরকমই, যখন কোনো একটা বস্তু গতিশীল থাকে তখন আপনি গতিশীল, যখন হঠাৎ করে বাসটা স্থির হয়ে যায় কিন্তু আপনি স্থির হইতে পারেন না, এই কারণে কিন্তু আপনি সামনের দিকে হেলে পড়েন। আবার স্থির বাস থাকলে আপনি কিন্তু পিছন দিকে হেলে পড়তেন। তো এই বিষয়গুলো ঘটে কিন্তু হচ্ছে জড়তার কারণে। তার মানে আমরা বলতে পারি জড়তা মানেই হচ্ছে আলসেমি। আর জড়তার পরিমাপ করতে পারি আমরা কিসের দ্বারা স্যার, বলেন তো? বর দ্বারা। ঠিক আছে, কোনটি দ্বারা জড়তার পরিমাপ করা যায়? তাহলে জড়তার পরিমাপ কোনটা স্যার? বর। যার বর যত বেশি তার জড়তা তত বেশি। এই জন্য আপনি একটা মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে সরাইতে পারেন, কিন্তু আপনাকে যদি বলি ট্রাককে ধাক্কা দিয়ে একটু সরান তো, পারবেন? একা পারবেন কিনা বলেন? না স্যার। কারণ তার জড়তা বেশি, তার বরটা বেশি। তো তার মানে কোনো পদার্থের জড়তার পরিমাপ করা হয় কিসের দ্বারা? বর দ্বারা। যার বর যত বেশি তার জড়তা তত বেশি। এই জন্য দেখেন না, মোটা মানুষ যদি একটু উঠতে চায়, তারও কিন্তু সময় লাগে, তাকে তোলা খুবই কষ্ট। আর চিকন চাকন পাতলা মানুষ থাকলে দৌড় পারতে পারে, উঠতে পারে, বসতে পারে, কিন্তু মোটা মানুষ থাকলে উঠতেও যাবে না, বসতেও যাবে না। তার মানে কি, তাকে বর বেশি, এই জন্য জড়তা বেশি। ঠিক আছে, তাহলে জীবনে ভুলবেন? না স্যার, আমি জি বলবো না। স্যার, না স্যার ইনশাআল্লাহ মনে থাকবে। আচ্ছা, এরপর আসেন বলের মাত্রা কোনটা। আমার এখন এই ফিজিক্স পড়াইতে যায় ওই রিফাত একাডেমির কথাগুলো মনে হচ্ছে, কারণ এই এমসি গুলো উনি পড়াইছে তো আমি দেখছি। বলের মাত্রা, বলের মাত্রা কেমনে বের করবেন? বলের ইকুয়েশন থেকে আপনি কি জানেন? এফ সমান এম এ। এম মানে কি বলেন তো? এম মানে হচ্ছে বর, আর এম মানে কি বলেন তো? ত্বরণ। ঠিক আছে, তো বরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আর ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু। দেখেন এইটি হচ্ছে বলের মাত্রা। কোথায় আছে? যেটা আছে সেটি আনসার, এই যে ক নাম্বার আছে। বুঝছেন না বুঝেন নাই? বলেন। জি স্যার, বুঝছি। জি স্যার, বুঝছি বুঝছি। স্যার বলেন তো এই সমীকরণটা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়? এই সূত্রটা এফ সমান এম এ, এটা নিউটনের কোন দ্বিতীয় সূত্রের সূত্র সাথে সম্পর্কিত? স্যার দ্বিতীয় সূত্র থেকে। স্যার, দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই। ঠিক আছে, গুড। এটা পরীক্ষা আসতে পারে, এফ সমান এম এ কোন সূত্রের সাথে সম্পর্কিত? দ্বিতীয় সূত্রের সাথে। তো এখান থেকে আসলে ত্বরণের মাত্রা বলেন, একক বলেন, আর বলের মাত্রা তো আপনারা জানেনই, বলের একক হচ্ছে নিউটন, আর মাত্রা হচ্ছে এটা। কিভাবে? এফ সমান এম এ, এম হচ্ছে বর, বরের মাত্রা ক্যাপিটাল এম আমরা জানি, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু। তাহলে দুটো একসাথে লিখে দিবেন, তাহলে এম ইন্টু এম এল টি ইনভার্স টু। কোথায় আছে? যে ক নম্বর, এটি আছে। তারপরে যদি বলি বিকর্ষণ বল কোনটি? বিকর্ষণ বল ঠিক আছে,
কোনটা আসলেই বিকর্ষণ বল? সবটি বলগুলো আচ্ছা, আপনার মৌলিক বল তো পড়ছেন নাকি? মৌলিক বল কয়টা বলেন তো স্যার? মৌলিক বল কয়টা? 4টা। স্যার জানি না। মৌলিক বল হচ্ছে 4টা। কি কি দেখেন, এখানে লিখে আছে সবগুলা। সবগুলা হচ্ছে মৌলিক বল। তো 1 নম্বর হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি? এই মহাবিশ্বে যে সকল বস্তুর ভর আছে, তার মানে ভরযুক্ত প্রত্যেকটা বস্তুই একে অপরকে কি করে, আকর্ষণ করে। ঠিক আছে? আর তাদের মধ্যবর্তী আকর্ষণ বলটাকে আমরা কি বলি? মহাকর্ষ বল। তার মানে দুইটা বস্তুর যদি ভর থাকে, তাহলে ভরের কারণে দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বলটা তৈরি হয়, সে আকর্ষণ বলটাকে মহাকর্ষ বল বলা। কথা শেষ। নাম্বার 2, বিদ্যুৎ চুম্বকীয় বল বা তাড়িৎ চুম্বক বল। তাড়িৎ চুম্বক বল। ঠিক আছে? চুম্বক বল। আপনারা চুল আঁচড়ানোর পরে ওই প্লাস্টিক দ্বারা, মানে চিরুনি দ্বারা যদি কোনো কাগজের টুকরার কাছে নেন, দেখুন দেখবেন চিরুনিটা কাগজের টুকরাকে আকর্ষণ করতেছে। ঠিক আছে? চিরুনিটা কি করতেছে? কাগজের টুকরাকে আকর্ষণ করতে, তাই না? তাহলে যে চিরুনি এবং কাগজের টুকরার মধ্যকার যে আকর্ষণ বলটা আছে, এটাকে আমরা কি বলতে পারি স্যার বলেন তো? এই ধরনের বলগুলাই হচ্ছে আমাদের এই বিদ্যুৎ চুম্বকীয় বল বা তাড়িৎ চুম্বকীয় বল। আশা করি বুঝতে পারছি। তারপরে 3 নম্বরে আসেন দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল, এটা আবার কি? দেখেন, একটা পরমাণু যদি চিন্তা করেন, এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস আর বাইরে থাকে ইলেকট্রন। তাহলে এই যে নিউট্রন, নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের যে একটা আকর্ষণ বল আছে, ঠিক আছে? এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের প্রতি যে ইলেকট্রনের যে আকর্ষণ বলটা আছে না, নিউক্লিয়াস ইলেকট্রনকে যে বল আকর্ষণ করে, সেই বলটাকে আসলে কি বলা হয়? দুর্বল নিউক্লিয় বল বলা হয়। তাহলে আমরা একটা পরমাণু যদি চিন্তা করি, সেই পরমাণুর ভিতরে থাকে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। তাহলে সেই নিউক্লিয়াসটা কি করে? বাইরে যে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, ইলেকট্রনকে আকর্ষণ করে। সেই আকর্ষণ বলটাকে আমরা কি বলতেছি? দুর্বল নিউক্লিয় বল। আর লাস্টে বাদ থাকলো কি স্যার? সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল কোনটা? এই যে প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ নিউক্লিয়াস যারা গঠন করে, কে গঠন করে? প্রোটন এবং নিউট্রন। তাহলে প্রোটন এবং নিউট্রনের মধ্যে কি আছে? একটা আকর্ষণ বল আছে। সেই আকর্ষণ বলটাকে আমরা কি বলতেছি? এই সবল নিউক্লিয় বল বলতেছি। ঠিক আছে? তাহলে এই 4টা হচ্ছে মৌলিক বল। এখন খেয়াল করেন, এই প্রশ্নটাই হয়তো একটু ত্রুটিযুক্ত আছে। আমরা এখানে যতগুলো বল পড়ছি, সবগুলোর মধ্যে কিন্তু আমরা কি পড়ছি? আকর্ষণ পড়ছি, তাই না? তো কোনটার মধ্যে কি বিকর্ষণ পড়ছেন? বিকর্ষণ বল কোনটার মধ্যে হয় জানেন? এটার মধ্যে হয়ে থাকে, এই যে বিদ্যুৎ চুম্বকীয় বল। কেন? কারণ দেখেন, একটা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করে? আকর্ষণ করে। কিন্তু যখন দুইটা সমধর্মী চার্জ আনবেন, তখন তারা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। এছাড়া বাকি সবগুলা কিন্তু মোটামুটি আকর্ষণধর্মী বল আছে, কিন্তু এটার মধ্যে কি আছে? বিকর্ষণ আছে। আকর্ষণ আছে, বিকর্ষণ আছে। তো যদি আমরা মোটামুটি প্রশ্নটাকে কারেক্ট বিবেচনা করি, তাহলে ক নাম্বারটা আনসার দেওয়া যায়। ঠিক আছে? বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে সবচেয়ে দুর্বল বল কোনটা? এখানে একটু ক্রমটা বোঝাই দিই। 4টা যে মৌলিক বল দেখছেন না, এখানে 4টা যে মৌলিক বল, এই 4টা মৌলিক বলের মধ্যে সবচাইতে দুর্বল হচ্ছে স্যার এই যেটা মহাকর্ষ। এটা ধরেন দুর্বলের দিক দিয়ে 1 নম্বরে আছে। ঠিক আছে? তারপরে দুর্বলের দিক দিয়ে 2 নাম্বার আছে হচ্ছে এই দুর্বল নিউক্লিয় বল। 3 নাম্বার আছে স্যার আমাদের এই বিদ্যুৎ চুম্বকীয় বল। 4 নাম্বারে আছে স্যার আমাদের এই সবল নিউক্লিয় বল। তার মানে সবচাইতে দুর্বলটা হচ্ছে এটা মহাকর্ষ বল, আর সবচাইতে শক্তিশালী হচ্ছে স্যার এই যে সবল নিউক্লিয় বল। বুঝতে পারছেন কিনা? সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ, সবচেয়ে সবল হচ্ছে এই যে সবল বেড়া, সবল নিউক্লিয় বল। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কোশ্চেনটা আসছে কি, সবচেয়ে দুর্বল বল কোনটা? আমরা এক কথা আনসার দিয়ে দিব, মহাকর্ষ বল। বর বেগের একক কোনটা? স্যার দেখেন, বর এবং বেগ, তাহলে বর হচ্ছে এম আর বেগ হচ্ছে কি এম। এই বর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। একক কেমনে বের করবেন? এটা থেকে বের করা যাবে। বলেন তো, বরের একক কি বলেন তো? কেজি। বেগের একক কি? এম এস ইনভার্স। এটাই ভরবেগের একক। কোথায় আছে দেখেন তো স্যার? ক নাম্বারে। সুতরাং এটি আনসার। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে? দেখেন, কোন একটা নির্দিষ্ট বেগের নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে ভরবেগের কিরূপ পরিবর্তন হবে? দেখেন, আমরা ভরবেগ সমান কি জানি? এমবি। তাহলে ভরবেগের সাথে বেগের সম্পর্কটা কেমন আছে স্যার? সমানুপাতিক। তাহলে বেগ যদি কি করেন, বেগের মান দ্বিগুণ করলে, দেখেন এই সমানুপাতিক মানে হচ্ছে সবকিছু সমান সমান। যদি বাড়ে সমান হারে বাড়বে, কমলে সমান হারে কমবে, তাই না? তাহলে এটা এটা যদি সমানুপাতিক সম্পর্ক, তাহলে এটা যদি দ্বিগুণ হয়ে থাকে, অবশ্যই এটাও কি হবে? দ্বিগুণ হবে।
এটা 4 গুণ হলে এটা 4 গুণ হবে। কিন্তু যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে আপনাকে স্কোয়ার ধরে বিবেচনা করা লাগতো। সেক্ষেত্রে কি হইতো স্যার? সেক্ষেত্রে দেখেন বেগ যদি দ্বিগুণ হইতো তাহলে 2 এর উপরে স্কোয়ার করলে কত আসে? 4। তাহলে আপনাকে বলা লাগতো ভরবেগ তাহলে 4 গুণ হবে। এই প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ইকুয়েশন বুঝতে হবে পি সমান হচ্ছে এমভি, তাহলে ভরবেগের সাথে বেগের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক মনে রাখবেন। কোন স্কোয়ার টার আছে না স্যার? তাহলে এটা দ্বিগুণ হইলে এটাও দ্বিগুণ হবে। এই যে গ নম্বরে আছে দ্বিগুণ হবে। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু এসএসসি পরীক্ষা আসছিল যে জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যায়, এটাও রিফাত একাডেমি পড়াইছিল। ঠিক আছে, খুব ভুলভাল পড়াইছে আর কি। জুলকে নিউটন দ্বারা ভাগ করলে, সহজ কথা কি বলছে দেখেন, জুলকে আপনি কি দ্বারা ভাগ করবেন? নিউটন দ্বারা ভাগ করবেন। ভাগ করলে কিসের একক পাওয়া যাবে একটু বলেন। জুল মানে কি বলেন তো স্যার? কাজ, কাজের একক জুল। আর নিউটনটা কার একক স্যার? বলের একক। তাহলে এই পাশে কি পাবেন আপনি, তাই না? খেয়াল করেন এটা কেমনে বের করবেন। নর্মাল আমি যদি বলি, আপনারা কাট সমান কি জানেন, ডাব্লিউ সমান কি জানেন বলেন তো? এফ এস জানেন না? ডাব্লিউ সমান কি জানেন? এফ এস। এখন দেখেন তো, আপনি যদি এসটা বের করতে চান তাহলে কি হবে? ডাব্লিউ ডিভাইডেড বাই এফ। তাহলে এই ডাব্লিউ এর এককটা কি বলেন তো স্যার? ডাব্লিউ মানে কি? কাজ। এফ মানে কি? বল, তাই না? তাহলে দেখেন আপনি কাজকে বল দ্বারা ভাগ করতেছেন, কি পাইছেন? সরণ পাইছেন। তাহলে কাজকে বল দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যাবে স্যার? সরণের একক পাওয়া যাবে। তো কোথায় আছে এই যে সরণ? বুঝছি না বুঝি নাই বলেন। জি স্যার, বুঝতে পারছি। নিজের কোনটি কাজের একক? আচ্ছা, কাজের একক আপনারা একটু আগে কি পড়ে আসেন বলেন তো? কাজের একক একটু আগে কি পড়ছেন? কাজের একক আমরা একটু আগে পড়ছি হচ্ছে জুল। কিন্তু এইখানে দেখেন তো কোথাও জুল আছে কিনা? এখানে তো কোথাও জুল নাই। তাহলে আমরা কেমনে একটা বিপদে পড়ে গেলাম না, যে কোথাও যেহেতু জুল টুল নাই তাহলে কোনটা আনসার হবে? এটা বিপদ। তো চলেন আমরা একটু বিপদটা কাটাই দিই। নর্মালি কার সমান কি পাওয়া যায়? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে এফ সমান কি? এম এ। তাহলে এম এস পাওয়া যায়। এখন এইখান থেকে আপনি এককটা ক্যালকুলেশন করেন, দেখেন বড় একক কি বলেন তো স্যার? কেজি। ত্বরণের একক কি? এম এস ইনভার্স 2। স্মরণের একক কি স্যার বলেন তো? মিটার। তাহলে এখানে টোটালটা ক্যালকুলেশন করলে এম আর এম যদি গুণ করেন তাহলে হবে কি বলেন তো স্যার? মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাজের একক। So আপনি কাজের একক এটা বলতে পারেন অথবা কি বলতে পারেন? জুল বলতে পারেন। ঠিক আছে, তাহলে এটা কোথায় আছে আমাদের? গ নম্বর আনসার। ডাব্লিউ সমান এফ এস, এফ সমান এম এ। তো বড়ের একক কেজি, ত্বরণের একক এটা, স্মরণের একক মিটার। এম আর এম গুণ করেন এম স্কোয়ার, বাকি সব ঠিক। তাহলে কেজি মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড ইনভার্স স্কোয়ার। সেটাই হচ্ছে আমাদের কাজের একক। আচ্ছা, এই পর্যন্ত আজকে থাকুক, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা বাকি যত ম্যাথ আছে সেগুলো আলোচনা করবো, আর অনেকগুলা টপিক আছে এখানে। হ্যাঁ, তো থাকুক আজকে পর্যন্ত নাকি?